আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এসএসসি 25 ব্যাচ। তো এটা হচ্ছে আপনাদের সবচেয়ে রিকোয়েস্টেড একটা ভিডিও। তো আলহামদুলিল্লাহ অবশেষে সময় পেলাম এটা নিয়ে ভিডিও বানানোর। নিজের জন্য একটা প্ল্যান বানালাম। ওইটার ভিডিও ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসবে। তো প্রথমেই গালি দেওয়ার আগে বলে নিই, এটা কোনো গাইডলাইন ভিডিও না, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ারিং ভিডিও। এটা অনেক আগে থেকেই শুরু করেছিলাম। দ্য সিরিয়াস টকের ফার্স্ট এপিসোডই ছিল এসএসসির এক্সপিরিয়েন্স শেয়ারিং, যেটা ছিল আমার এক বন্ধুর, দেন আরেকজনের দিয়েছিলাম, দেন হচ্ছে আমারটা আসছে আর কি। তো প্রথমেই বলি, আপনারা যারা গাইডলাইন চান, গাইডলাইনের ভিডিও দেখতে চান, তাদের জন্য কয়েকটা সাজেশন আছে আমার কাছে। আমি যাদের ফলো করতাম, আমাদের স্কুল ক্লাস 8 থেকে ফলো করি, ক্লাস 9 পর্যন্ত ফলো করেছি, দেন ফার্স্ট টিউটোরিয়াল ক্লাস 9-10 পর্যন্ত ফুল সাপোর্ট দিয়েছে আমাকে। তো আপনারা গাইডলাইনের জন্য তাদের ফলো করতে পারেন। তারপর ইউনিক টেকনিক মেথড 9-10 আমাকে ফুল সাপোর্ট দিয়েছে ইউনিক টেকনিক মেথড কেমিস্ট্রিতে। জুনায়ন খান স্যার, উনি হচ্ছে ফিজিক্সের টিচার, বায়োলজির টিচার, ফুল সাপোর্ট দিয়েছে যখন বায়োলজির হাল একদম খারাপ ছিল আমার। টেকনিক ইজ এডুকেশন সুমন রাজা স্যার, উনিও আমাদের একদম ফুল দিয়ে সাপোর্ট দিয়েছে যখন ম্যাথের অবস্থা খুব খারাপ ছিল আমার। তারপর আইমান সাদিক ভাইয়া, উনি হচ্ছে ফার্স্ট মোটিভেশন ভিডিও যে বলতে কিছু একটা আছে, আমি শিখেছিলাম হচ্ছে আইমান সাদিক ভাইয়ার ভিডিও দেখে আর কি। দেন হালকেনস্টাইনের আনাস ভাই, উনি তো একদম কি বলে রাফ অ্যান্ড টাফ লোক। ব্যক্তি হিসেবে আমার তেমন বেশি পছন্দ না, টিচার হিসেবেও না, কিন্তু বড় ভাই হিসেবে নাইস একজন লোক। তারপর সাব্বির A to Z, উনিও এসএসসি এইচএসসি নিয়ে ভিডিও বানান। পারভেজ ভাইয়া, আমার সবচেয়ে প্রিয় ভাই, উনিও হচ্ছে ভিডিও বানান। মিল্টন খন্দকার ভাই, তো উনিও হচ্ছে এসএসসি এইচএসসি নিয়ে হচ্ছে ভিডিও বানায়। আচ্ছা, যাই হোক, এই পর্যন্তই। এছাড়াও হচ্ছে যদি আপনারা চান যে আমার টিচারের প্রয়োজন, আমার এই সাবজেক্টের সমস্যা, এই চ্যাপ্টারের এই টপিকের সমস্যা, তাহলে আপনারা ফ্রিতে খুঁজতে পারেন olranks.com নামে একটা ওয়েবসাইটে, মানে olranks.com। এই ওয়েবসাইটে যদি আপনারা সার্চ করেন, তাহলে এসএসসি এইচএসসি সব ক্লাসেরই সব ধরনের টিচার, প্রত্যেকটা সাবজেক্টের মনে হয় 4-5 জন করে টিচারের ইউটিউবের প্লেলিস্ট, ফ্রি প্লেলিস্টের সাজানো আছে সুন্দর করে। তো আপনারা চেক আউট করতে পারেন এটা। তো এবার আসি হচ্ছে আমার প্রিপারেশন কেমন নিয়েছিলাম এসএসসির। তো ক্লাস 9 করোনায় হচ্ছে বরবাদ হয়ে গিয়েছিল প্রথম অংশটা। তো শুরুর দিকে হচ্ছে ভালোভাবেই শুরু করেছিলাম, একদম ভালোভাবে, মানে বুঝতেই পারছেন ক্লাস 9-10 ভেবেছিলাম এসএসসি পরীক্ষার জন্য একদম ভালো একটা প্রিপারেশন নিব। তো শুরুর দিকে আমার স্টাডি বাডি কয়েকজন জোগাড় করেছিলাম ফাহাদ স্যারের এখান থেকে, ফাহাদ স্যারের ফেসবুক গ্রুপ থেকে। একজন ছিল আলামিন, আরেকজন ছিল আব্দুল হামিদ। আলামিন ছিল নারায়ণগঞ্জের, আব্দুল হামিদ ছিল হচ্ছে বরিশালের। আরেকজন ছিল কানিস ফাতেমা উম্মি, ও মেবি কোন জায়গায় জানি না। তো আমরা হচ্ছে একসাথে পড়াশোনা করতাম, আমাদের একটা গ্রুপ ছিল, স্টাডি গ্রুপ। ওইখানে আমরা দিতাম যে প্রতিদিন কে কতক্ষণ করে পড়াশোনা করছি। তারপর আমরা একজন আরেকজনকে সাজেস্ট করতাম, বই সাজেস্ট করতাম, যে স্টাডি উইথ মানে স্টাডি বিষয়ক যে বইগুলা, অ্যাটমিক হ্যাবিট বা এই টাইপের বইগুলো আর কি। তো এগুলা এই সময় আমি জানতে পারি যে স্টাডি টেকনিক বলতেও কোনো একটা কিছু আছে। তো শুরুর দিকে ভালোভাবেই শুরু করেছিলাম, কিন্তু শেষের দিকে এসে হচ্ছে অবস্থা খারাপ হয়ে যায়, যে বুঝতে পারছিলাম যে হয়তো পরীক্ষা হবে না, অটোপাস পেয়ে যাব। তো একদম ছেড়ে দিয়েছিলাম পড়াশোনা। তো ক্লাস 10-এও এরকম শুরুর দিকে যে অটোপাস পাবো, একটু আনন্দে ছিলাম, কিন্তু শেষের দিকে এসে শুনি যে পরীক্ষা হবে। তো তখন একদম অবস্থা আবার ডাউনফলের দিকে যেতে থাকে, টেনশানে পড়ে যাই। তারপর প্রি টেস্টে হচ্ছে ফেল আসে। তারপর উদ্ভাসে ভর্তি হই। উদ্ভাসে ভর্তি হয়ে খুব একটা লাভ যে হয়েছে এমন না, আবার লসও হয়েছে এমন না। উদ্ভাসে ভর্তি হয়ে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা মানে পড়াশোনায় যে খুব আগাইতে পেরেছি এমন না, ডিমোটিভেটেড হয়েছি পরীক্ষা দিয়ে। মার্ক অনেক কম আসতো উদ্ভাসে, তারপর ছেড়ে দিয়েছি আর কি উদ্ভাস। তবে একটা জিনিস হয়েছে, উদ্ভাসে যে কয়টাই পরীক্ষা দিয়েছি, 10, 15, 20 বা 30টার মতো পরীক্ষা। তো ওই পরীক্ষাগুলো দেওয়াতে আমার এই পরীক্ষার হলে গিয়ে কাউকে জিজ্ঞেস করতে হয়েছে না যে কোথায় রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করবো, কোথায় রোল নাম্বার ফিল আপ করবো, কোথায় ক খ সেট লিখবো, এগুলো আমার বলতে হয় না আর কি, কাউকে জিজ্ঞেস করতে হয় না, আর ভেজালও লাগায় নাই আলহামদুলিল্লাহ। এটা তো আসলে 2-3 এর বাচ্চাদের কাজ। তো আপনারা যদি যে এভাবে
কোনো মডেল টেস্ট দিতে থাকেন র্যান্ডমলি, তখন হচ্ছে এই অভ্যাসটা তৈরি হয়ে যাবে। তারপর হচ্ছে টেস্টে কামব্যাক দিয়েছি। দেন পরীক্ষার আগে একটা মডেল টেস্ট দিয়েছিলাম ঠিক পরীক্ষার আগ মুহূর্তে। তো ওইটা অনেক কাজে দিয়েছিল আমাদের এলাকারই একটা কি বলে কোচিং সেন্টারে। তো এখন অতটা নাম করা না, আগে নাম করা ছিল। তো প্রাইভেট পড়ছিলাম হচ্ছে 4টা, অফলাইনে সবগুলো প্রাইভেট ছিল 4টার মতো। আর ফাহাদ স্যারের কাছে আমি ক্লাস 9-এর দিকে নাইন পুরোটাই হচ্ছে ফাহাদ স্যারের কাছে পড়েছি। ইয়াতে কী বলে এটাকে, স্কাইপিতে ফাহাদ স্যারের কাছে পড়তাম। তো ওইখানে হচ্ছে স্যার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়াতো। তো আমার কাছে পরে খুব বেশি কাজে দেয় নাই কেন বলবো, ফাহাদ স্যার অনেক ভালো করে পড়ান, আপনারা নিজেরাও জানেন, আমিও ফাহাদ স্যারের অনেক ভক্ত। কিন্তু আসলে ওই যে ব্যাচটাতে ঢুকেছিলাম, ওই ব্যাচটা অনেক বেশি এগিয়ে ছিল আর কি, মানে ওরা অনেক বেশি ডেডিকেটেড ছিল। ওইখানে ছিল এসএসসি, আমরা তো এসএসসি 2023, ওইখানে এসএসসি 2022-এর স্টুডেন্ট ছিল, এসএসসি 2021-এর স্টুডেন্ট ছিল। তো 3টা ব্যাচ একসাথে পড়াতো স্যারে। তো ওইখানে আসলে আমি তেমন বেশি কাভার আপ করতে পারছিলাম না, কিন্তু তবু লেগেছিলাম একদম শেষ পর্যন্ত। তো স্যার হচ্ছে নোট দিতেন, আমি হচ্ছে বই দেখে দেখে সেম টু সেম বইয়ের যত লেখা আছে সব লিখে ফেলতাম স্যারকে দেখানোর জন্য, দেখেন স্যার আমি নোট করছি। তো ওই দেখানো পড়ানোর জন্য এভাবে নোট করতাম, তারপর ফেসবুক গ্রুপে শেয়ার করতাম। তো এটাই আমার পড়া ছিল আর কি। আমি ভাবতাম যে পড়া হয়ে গেছে, কিন্তু বায়োলজিতে পরে দেখি একদম যা নোট করেছি কিছুই মাথায় নেই, খাতায় আছে কিন্তু মাথায় নেই। তো দেন হচ্ছে ফার্স্ট স্যারকে হচ্ছে ছেড়ে দিই ক্লাস 10-এর দিকে, অফলাইনে হচ্ছে পেক করি। ক্লাস 10-এ এই যে 4টা প্রাইভেট নিই। এটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রির জন্য একটা, বায়োলজি, বায়োবি, ইসলাম, বাংলা, আইসিটি এগুলোর জন্য একটা, আমার পলি আন্টি। তারপর ইংলিশের জন্য একটা, ফার্স্ট সেকেন্ড পেপারের জন্য। তো ইংলিশটা হচ্ছে লোডশেডিংয়ের মতো, এই পড়ি না, এই পড়ি না, 1 মাস পড়ি তো 1 মাস পড়ি না, এরকম পড়াশোনা হয়েছে আর কি ইংলিশে। ম্যাথ হচ্ছে একটা, হায়ার ম্যাথ আর জেনারেল ম্যাথের জন্য। তো যে স্যারের কাছে গিয়েছিলাম উনি পড়িয়েছেন ভালোই, শুধু জেনারেল ম্যাথটা ভালো মতো পারেন। তো উনি বলেন নাই যে আমি হায়ার ম্যাথ পারি না। তো আমাদেরকে পড়িয়েছেন ঠিকই 1 বছর পুরা, কিন্তু সবটাই হচ্ছে জেনারেল ম্যাথ। হায়ার ম্যাথ বলেছে আচ্ছা পরে পড়াবো। পরে পরীক্ষার আগে, প্রি টেস্টের আগে গিয়ে দেখি অবস্থা খারাপ। না প্রি টেস্ট না, টেস্টের আগে গিয়ে, প্রি টেস্টের পরেও ওনার কাছে আমি ছিলাম। যাই হোক, তো বাংলা হচ্ছে আমি আগেই পারতাম, বলেছি যে বাংলা বা অন্যান্য যে সাবজেক্টগুলো, ইসলাম, তারপর বায়োবি, তারপর বায়োলজি, এই সাবজেক্টগুলো হচ্ছে আমি আমার আন্টির কাছে পড়েছি। আমি নিজে নিজে পড়তাম, তারপর আন্টির কাছে হচ্ছে পড়াগুলো দিতাম। আন্টি এইগুলো আসলে পড়তেই হতো, কারণ আন্টির কাছে পড়তাম। তো না পারলে হচ্ছে আমার কাছে বিচার দিত, এই কারণে এই ভয়ে হচ্ছে আমি পড়াগুলো দিতাম। তো বাংলার ক্ষেত্রে আমি যেমনি পড়েছি একটু বলি। এটা আসলে প্রি টেস্টের আগে, বাংলা এইগুলা হচ্ছে প্রি টেস্টের আগেই শেষ করেছিলাম। এমসিকিউ এর ক্ষেত্রে গদ্যটা পড়তাম ভালোভাবে, গদ্য বা পদ্য এগুলো ভালোভাবে পড়তাম, মেন বইটা দাগিয়ে তারপর নোট করে। আর পাঞ্জারির পিছনে হচ্ছে একটা সেকশন আছে যে একদম ফুল অধ্যায় সাজানো থাকে ওদের, তো ওইটা হচ্ছে পড়তাম। তো নোটের ক্ষেত্রে হচ্ছে এভাবে নোটটা করতাম যে ফ্লো, ঘটনার প্রবাহ, ফ্লো চার্ট, মানে এইখান থেকে এখানে, যেমন সবার প্রথমে এখানে বসলো, তারপর অমুকের সাথে দেখা হলো, তমুকের সাথে দেখা হলো, এই এমনি ফ্লো চার্ট বানাতাম। তারপর আরেকটা নোট বানাতাম হচ্ছে এই যে নেমোনিক টাইপ, যে কোনো কিছু যে যদি মনে রাখতে হয়, যেমন সালগুলা, কবির জন্ম মৃত্যু সাল, তারপর এই সেই করার সাল, এগুলা হচ্ছে আমি মনে রাখতাম দেয়া, ফোন নাম্বার দেয়া, যে ওনাদের সালগুলা দিয়ে একটা ফোন নাম্বার বানিয়ে নিতাম। আর তাছাড়া আরেকটা কী করতাম, সাহিত্যকর্মগুলো হচ্ছে কবিতা দিয়ে মনে রাখতাম। যেমন অনেকগুলা কবিতা ছিল, আমি ভুলে গিয়েছি, আচ্ছা যাই হোক। তো বায়োবি, এমসিকিউ বইয়ের মাঝে হচ্ছে নোট ঢুকিয়ে দিতাম, মানে যে কাগজ লাগিয়ে দিতাম। আনাস ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম এটা, বইয়ের মাঝে যদি আমি দেখাই আমি আপনাদের, এই যে এরকম বইয়ের মাঝে হচ্ছে এভাবে কাগজ ঢুকিয়ে দিতাম। এটাকে আমি বলতাম হচ্ছে শর্ট নোট আর কি। তো শর্ট নোট সম্পর্কে তখন আমার ধারণা ছিল না, এটা এখন ধারণা হয়েছে আর কি। যাই হোক, ধর্ম সেম এভাবেই নোট করতাম, মাঝখানে ঢুকিয়ে দিতাম। তারপর হচ্ছে ধর্মের মধ্যে নোটটা তো কেমন থাকতো, ওই যে
একটা প্রশ্নের মধ্যে হচ্ছে থাকতো না আপনার এক একটা প্রশ্নের পিছনে যে আমার আয়াতগুলো লাগাতে হতো, ওই আয়াতগুলো এখানে থাকতো আর কি এই নোটটায়। তো এটাই ছিল। আর সিকিউ এর ক্ষেত্রে মেন কনসেপ্টটা হচ্ছে বুঝতে চাইতাম, কোয়েশ্চেন অ্যানালাইসিস করে হচ্ছে কিছু মেইন কনসেপ্ট পাওয়া যেত। যেমন ধরেন শুভার ক্ষেত্রে যে সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সমাজের যে দায়বদ্ধতা অথবা সমাজে যে নিষ্ঠুর আচরণ, এই সম্পর্কে একটা টপিক। তো ওইটার সাথে আমরা উদ্দীপকের কানেক্ট করতাম, দেখতাম। তো মেন টপিক তো ওইটাই, যে নিষ্ঠুরতাটা। তো ওইটা হচ্ছে মুখস্থ করে ফেলতাম, মানে 2-3 বার পড়তাম আর কি। মুখস্থ বলতে কি, এটা পরে পরীক্ষা হলে অনেক কাজে দিত আর কি। পরে যে কোনো প্রশ্নই এটার কাছাকাছি আসতো, এটা একদম লিখে দিতাম আর কি। আর মূল ভাবটা পড়তাম। মূল ভাবটা পড়লে হচ্ছে গল্পটা সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যেত, আর কীভাবে লিখতে হবে পরীক্ষায় এটা বোঝা যেত আর কি। মূল ভাবটা পড়তাম এই কারণে। আর ক ক্ষয়ের জন্য সিকিউ এর এটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড বানাতাম। ফ্ল্যাশ কার্ডটা কেমন, এরকম একটা পেজকে 4 ভাগের 1 ভাগ নিতাম। ওইটার এদিকে থাকতো হচ্ছে প্রশ্নগুলা, মানে ক ক্ষয়ের প্রশ্নগুলা, আর এদিকে থাকতো উত্তরগুলা। উত্তরগুলা কি একদম সম্পূর্ণটা তুলতাম না, সম্পূর্ণটা না, যে যে মেইন কনসেপ্টটা, মেইন টপিকটা। যেমন যে ধরেন প্রতাপ শোভাকে কে শোভাকে সু বলে ডাকতো, প্রতাপ। এটা তো একদম ক নাম্বারের প্রশ্ন। খ নাম্বারের প্রশ্নের মধ্যে আসতো যে কি তরুর মর্মর নাকি একটা ছিল না শোভার গল্পটায়। তো ওইটা দ্বারা কি বোঝানো হয়েছে, তো কি বোঝানো হয়েছে শুধু একটুক লিখতাম আর কি। তো এটাই আসলে মেইন কনসেপ্ট, বাকিটা তো বানিয়ে লেখাই যায়। তো এটা ছিল ক খ এর ক্ষেত্রে। আর এই আইসিটির ক্ষেত্রে হচ্ছে পরীক্ষার আগে শুধু খালি পড়তাম আইসিটিটা। আর বায়োলজির অবস্থা খারাপ ছিল, মানে প্রি টেস্টের আগে একদমই পড়া হয় নাই কিছু। শুধু ওই যে আমি বললাম না, নাটকের মতো খালি করে পড়তাম, মানে পড়তেছি মানে পড়া তো হইতেছে নাকি। তো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো হচ্ছে স্যার যা পড়াইতো এগুলা পড়তাম, আর স্যার যা পড়া দিত এগুলো পড়া দিতাম। বোর্ড কোয়েশ্চেন শেষ করতাম, বাট এমসিকিউ সম্পর্কে তত বেশি করতাম না, অ্যানালাইসিসও করতাম না। বোর্ড যেগুলো পড়া দিত এগুলো খালি পড়তাম, মানে পড়ার জন্য পড়তাম আর কি, এছাড়া কিছু না। তো দেন হচ্ছে প্রি টেস্টে হচ্ছে ফেল আসলো। ফেল কইরা হচ্ছে স্ট্র্যাটেজি কিছুটা চেঞ্জ করলাম। যে টিচারগুলা ছিল ওই টিচারগুলোকে একটু চেঞ্জ করলাম ফিজিক্স কেমিস্ট্রির। তো না, ফিজিক্স কেমিস্ট্রির চেঞ্জ করা হয় নাই, তো ওই টিচার কাছেই ছিলাম। সাথে হচ্ছে অনলাইনে হচ্ছে অ্যাড হয়েছিলাম, যে অনলাইনেও কেমনে পড়া যায় এগুলো দেখতেছিলাম আর কি। তো বায়োলজির ক্ষেত্রে দেখি খেয়ে অবস্থা খারাপ, মানে মার্ক অনেক কম আসছে। তো দেন জুন্নুর খান স্যারকে খুঁজে পাই। তো উনি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস টাইপ পড়ান আর কি। তো ওইটা হচ্ছে অনেক কাজে দিয়েছিল। আর ম্যাথের ক্ষেত্রে টেকনিক ইজি এডুকেশন, ওই সুমন স্যার হচ্ছে এই যে বোর্ড কোয়েশ্চেন সলভ করাতো, তো ওইগুলা দেখতাম। তো দেন ম্যাথে হচ্ছে একটু গোছানো শুরু করতে পারি আর কি। তো তখন হচ্ছে প্রি টেস্টের পর হচ্ছে গোছানো শুরু করি পড়াগুলা। আর বাংলাগুলো তো আগেই গোছানো ছিল। বাংলা সেকেন্ড পেপার হচ্ছে একটা অফলাইন ব্যাচে ঢুকি 2-3 মাসের জন্য, যাতে ফুল সিলেবাসটা কভার হয়। তো গোছানো মানে কি, বইয়ের মাঝে হচ্ছে যে পৃষ্ঠা দিয়া নোট ওইটা করতাম, ফ্ল্যাশ কার্ড বানাতাম, তারপর চ্যাপ্টার মাইন্ড ম্যাপিং করতাম। আর হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস তখনও শুরু করি নাই, মানে বুঝতেছিলাম না যে কেমনে করে ওগুলা কোয়েশ্চেন অ্যানালাইসিস। তো টেস্টে ফিজিক্স কেমিস্ট্রিতে খারাপ আসে, বাকিগুলোতে অ্যাভারেজ মার্ক আসে আর কি, মানে 4.56 না কত মার্ক আসে। তো ফিজিক্স কেমিস্ট্রিতে অবস্থা খারাপ ছিল। তো আফটার টেস্ট বাংলা আর অন্যান্য সাবজেক্ট যেগুলো এই যে আন্টির কাছে পড়তাম, এগুলো শুধু টেস্ট দিচ্ছিলাম, এক্সাম দিচ্ছিলাম আর কি। আর উদ্ভাস তো আগেই ছেড়ে দিয়েছি বললামই। তো ফিজিক্স কেমিস্ট্রি অফলাইনে তো পড়তাম না, একদম ছেড়ে দিয়েছিলাম। প্রাইভেট, অনলাইনে একদম ফিক্সড হয়ে গিয়েছিলাম আর কি। তো ওইখানে হচ্ছে ফার্স্ট টিউটোরিয়ালে মৃদুল স্যারের সাথে পরিচয় হয়। তো মৃদুল স্যারের ক্লাসগুলো হচ্ছে এমন যে টাইপ ওয়াইজ উনি ম্যাথ করান, টাইপ ওয়াইজ হচ্ছে ভাগ করে দেন। তো মৃদুল স্যারের টাইপ ওয়াইজ ওই ম্যাথগুলো করছিলাম আর কি। তো এতে করে হচ্ছে কোয়েশ্চেন আনসার করার একটা ক্যাপাবিলিটি তৈরি হচ্ছিল নিজের মধ্যে। আর ইংলিশ টেস্টের পর খালি জাস্ট রুলসগুলো শেষ করছিলাম, আর রাইটিং পার্টটা শেষ করছিলাম। আর তখনও নট গুড এনাফ ছিলাম, মানে অত বেশি ভালো ছিলাম না ইংলিশে। সব প্রাইভেট বাদ দিয়েছিলাম মোটামুটি, আর জাস্ট আন্টির কাছে পড়তাম। আর ম্যাথ প্রাইভেটটা ছিল আর কি, হায়ার ম্যাথ প্রাইভেটটা ছিল। দেন এইচএসসি শুরু হয়েছে। তো
এখানে লিখে রেখেছি যাতে বলতে সুবিধা হয় আর কি। তো পরিচয় হয় বস লেভেলের কয়েকজন টিচারের সাথে। এক হয়েছে আইসিটি সানি স্যার, মানে আইসিটিও যে পড়া যায় মানে ভালোভাবে, ওইটা হচ্ছে সানি স্যারের কাছে শিখেছি এসএসসি লেভেলে। এইচএসসি লেভেলে তো আলাদা বিষয়। মৃদুল স্যার ফিজিক্সের জন্য মৃদুল স্যার বললে আমি আগেই পরিচিত হয়েছিলাম। কেমিস্ট্রি রাকিব স্যারের হচ্ছে ক্যাটায়নের। রাকিব স্যার উনি হচ্ছে ফার্স্ট ডিটেলে জয়েন করছিলেন, তো অসাধারণ পড়া আসলে রাকিব স্যার। কেমিস্ট্রির জৈব যৌগটা যে পড়াইছিল এখনও হচ্ছে মনে আছে, মানে এখনও যে জৈব যৌগ পড়তে পারি এটার একমাত্র কারণ হচ্ছে এই যে রাকিব স্যার। ইংলিশ সাইফুল স্যার। তো ইংলিশ সাইফুল স্যার কী উপকার করছে এটা একটু পরেই জানতে পারবেন। তো তখন বুঝি যে কুয়েশন অ্যানালাইসিসের কতটা গুরুত্ব। র্যান্ডমলি চ্যাপ্টার তো আমরা সবসময় কমপ্লিট করি, কিন্তু কুয়েশন অ্যানালাইসিস করি না। এই কারণে হচ্ছে আমরা টাইপ ওয়াইজ ভাগ করতে পারি না কোনো কুয়েশনকে, বা টাইপ ওয়াইজ কোনো প্রিপারেশান নিতে পারি না। এই কারণে পরীক্ষার আগে কম সময়ে আমরা যে প্রিপারেশান নেব এটা পারি না আর কি। তো যদি টাইপ ওয়াইজ এভাবে প্রিপারেশানটা নেওয়া যায় তখন সব অধ্যায় পানি ভাত হয়ে যায় আর কি। তো এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এইচএসসি পরীক্ষার শুরুতেই পরীক্ষাটা ছিল হচ্ছে বাংলা ফার্স্ট পেপার একদম চিলে পরীক্ষা দিচ্ছিলাম, কারণ নোট টোট সব গোছানো ছিল, সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ পারতাম। তো তবু রিভিশন দিচ্ছিলাম আমার নোট নিজেই বানাইছিলাম। বললামই যে নেমোনিক বানাইছিলাম কবির নামের, কবির সালগুলা হচ্ছে ফোন নাম্বার দিয়ে মনে রাখতাম। তারপর হচ্ছে এই যে সাহিত্যকর্মগুলা হচ্ছে নেমোনিক দিয়ে কবিতা দিয়ে মনে রাখতাম। তো এই ছিল। আর গদ্যের তো ফ্লো চার্ট ছিলই। বাংলা সেকেন্ড পেপার ছিল, বাট এক্সামে নার্ভাস হয়ে গিয়েছিলাম অনেক, কারণ প্রতিবেদন লেখার সময় পেজ এই যে কী বলে এরকম বলে আর কি, পেজটা এদিকে লিখে এদিকে আসতে হয় আর কি। জানি না এটা কতটা সত্যি, অনেকে বলে এদিক থেকে এদিকে লিখতে। তো আমাদের গার্ড টিচার, আমি প্রতিবেদন লিখছি, তো বলে এই তোমার প্রতিবেদন লেখা তো হইতেছে না মেবি। তো দেখে তো আমি পাগল হয়ে গেছি। তারপর কাটলাম, কাইটটা পরে আবার নতুন করে এই যে এই পেজ থেকে এই পেজে লিখতেছি। আমি লিখতেছিলাম হচ্ছে এই পেজ থেকে এই পেজে যাতে আসা যায়। তো দেন কাইটটা লিখলাম, প্রতিবেদন অর্ধেকের মতো লেখা হয়ে গিয়েছিল প্রতিবেদন। তারপর এই নার্ভাসনেসের কারণে আবার চিঠিতে হচ্ছে বেজার লাগাই, আমার নিজের নাম বসাইয়া দিই। ওইখানে নাম দেওয়া ছিল হচ্ছে একটা, জানেন নাম দেওয়া থাকে, তো আমি নিজের নাম বসাই দিই। তো আসলে কারণটা ছিল হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে আমার এক্সাম তেমন বেশি দেওয়া হয় না, কম দেওয়া হয়েছে। আর এইগুলা আসলে অনেক কনফিউজিং যে কোনটা কোন নিয়মে লিখতে হয়, একজন এক একটা নিয়ম বলে আর কি। তো আপনারা যেটা করবেন, নিজের বইটা আছে না, বইয়ের উপরের দিকে দেখবেন নিয়মটা লিখে আছে, তো ওই নিয়মে লিখে আসবেন, কোনো নার্ভাস হবেন না, তাহলেই হচ্ছে ইনশাল্লাহ সব ঠিক থাকবে। এখন তো বুঝি ওই ম্যাম আসলে আমাকে বেশি নার্ভাস করে দিয়েছিল আর কি। যাই হোক, ইংলিশের আগের রাতে হচ্ছে সাইফুল স্যারের ভিডিওগুলো দেখে গিয়েছিলাম। প্রায় 2 দিন না 3 দিন সময় পেয়েছিলাম ভিডিওগুলো দেখতে। তো দেখাতে হচ্ছে কি হয়েছে যে ইংলিশে যে ঘাটতিটা ছিল রুলসে বা প্র্যাকটিসে, ওইটা একদম ফিল আপ হয়ে গিয়েছিলো। তারপরে আলহামদুলিল্লাহ ইংলিশে এ প্লাস আসছে। তো ম্যাথের ক্ষেত্রে ওয়ান শট দেখছি, ওইটা হচ্ছে ইয়ার টেকনিক ইজি এডুকেশনের সুমন রাজা স্যারের। তো এক্সাম আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হয়েছে এই যে ম্যাথটা। বায়োলজি নিজের নোট পড়ছি, ওই যে জুনুরাইন খান স্যারের কাছ থেকে যে পড়াগুলো পড়ছিলাম এভাবে গুছাইছিলাম। তো ওই শর্ট নোট বলি কেন, তখন শর্ট নোট আমি বানাতাম না, তখন হচ্ছে এই যে বইয়ের ভিতর দিয়ে নোট করতাম। তো ওইগুলা হচ্ছে পড়ে গিয়েছিলাম আর কি। ফ্ল্যাশ কার্ড ছিল, এর জন্য ফ্ল্যাশ কার্ড ছিল, ওইগুলো পড়ে গিয়েছিলাম। বাউবি নিজের নেমোনিকওয়ালা নোট আর ফ্ল্যাশ কার্ড পড়ছি। হ্যাঁ, বাউবির ক্ষেত্রে হচ্ছে আমি এই যে বইয়ের মাঝখানে যে দেখতে পাচ্ছেন এগুলো পড়ছি, আর ফ্ল্যাশ কার্ড যেগুলো ছিল ওইগুলো পড়ছিলাম। ফ্ল্যাশ কার্ডের যে সুবিধাটা হয় যে পরীক্ষার আগ মুহূর্তে অটো দিয়ে যাচ্ছেন, তখন হচ্ছে অনেকগুলা হচ্ছে পড়ে যেতে পারবেন। খুব যে একটা লাভ হয় এমন না, তবে লাভটা কী হয়, ধরেন পরীক্ষার হলে 1-2টা এমসিকিউ ওই নোট থেকে এই যে ফ্ল্যাশ কার্ড থেকে ধরেন কম পড়ে গেছে, তখন দেখবেন আপনার মধ্যে এমন একটা কনফিডেন্স আসছে যে বাকি পরীক্ষাটা অসাধারণ হবে আর কি। যাই হোক, তারপর ফিজিক্সের আগে বেসিক্যালি পড়ছি। ফিজিক্সের আগে আসলে কিছুই পড়া হয়নি, কিছুই পড়ছে না, বেসিক্যালি পড়ছিলাম সারা রাত। তারপর ভাবছিলাম যে আচ্ছা সময় আছে সকালে পড়ি, তারপর ভাবছি যে আর না 2 ঘন্টা সময় আছে একটু পড়ি, বেসিক্যালি পড়ি। তো পড়তে পরে আর পড়াই হয় না। তো ফিজিক্স তবুও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, কারণ পরীক্ষা প্রায় আধা ঘন্টা আগে শেষ হয়ে গেছিলো পরীক্ষা ফিজিক্স, তো মার্কও আলহামদুলিল্লাহ ভালোই আসছে। কেমিস্ট্রি ফাহাদ স্যার রাকিব স্যারের ডুয়েট,
একটা ভিডিও ছিল, জৈব যৌগ পড়াইছে, তারপর অন্যান্য সব কিছু পড়াইছে। তো ওইটা দেখে গেছিলাম, আলহামদুলিল্লাহ ওইখান থেকে অনেক কমন পাইছি, আর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর কি পরীক্ষা পরে। হায়ার ম্যাথ প্রিপারেশান তখনও খারাপ, ভয়ে ভয়ে আসছিলাম। তো দেন রেজাল্ট আসলে হায়ার ম্যাথে খারাপ হয়েছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে জানি, তবু একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমার সবটা স্টোরি হচ্ছে আমি বলছি আর কি। যাই হোক, কয়েকটা উল্লেখযোগ্য ঘটনা যেগুলা আমার সাথে ঘটছে পরীক্ষার সময় আমার মনে আছে আর কি। তো প্রথম দিন আসন বিন্যাসটা দেখে আমি অবাক হই, কারণ আমাদের জিগজ্যাগ পড়ছিল। আমাদের নর্মালি পরে হচ্ছে সোজাসুজি, সামনে একজন পিছনে একজন, পিছনে একজন, পিছনে একজন, এভাবে পরে পরীক্ষার হলে, মানে ইয়াতে স্কুলে পরীক্ষার হলটা থাকে এমনি, একজন সামনে একজন পিছনে, একজন সামনে একজন পিছনে। তো ওইখানে গিয়ে দেখি জিগজ্যাগ, আর আমাদের সামনে হচ্ছে দত্ত, পিছনে হচ্ছে দত্ত। আমাদেরটা হচ্ছে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি স্কুল, আর ওইটা হচ্ছে আধা সরকারি। তো ওদের সামনে একজন পিছনে একজন, তো আপনি দেখা দেখির সুযোগ তো অবশ্যই পাচ্ছেন না। জিগজ্যাগ তো অনেক দূরে, প্রায় 5 ফুটের মতো দূরে একজনকে পাওয়া যাবে, বা 8 ফুটের মতো দূরে। তো বুঝতেই পারছেন কি একটা অবস্থা, দেখা দেখির কোনো সুযোগ ছিল না। তারপর প্রশ্নের সেট থাকে, তো ক খ সেট, তো ওইটার মধ্যেও হচ্ছে সমস্যা হয়েছে। আর ফিয়াদের একটা সমস্যা হয়েছিল, ওর মনে হয় ফিয়াদ নাকি, ওর মনে হয় খাতা ছিঁড়ে ফেলেছিল, মানে পরীক্ষাটা দিচ্ছিল, হঠাৎ করে দেখে যে ওর সময় নাই। সব টাইম ম্যানেজমেন্টের একটা বিষয়, আপনারা ঘড়ি নিয়ে যাবেন আর টাইমটার দিকে খেয়াল রাখবেন যাতে এরকম না হয় যে আপনার সময় নাই, আপনি এমসিকিউ দাগানো শেষ হয় নাই। তো ওর হচ্ছে দাগানো শেষ হয়েছিল না, তারপর ও ছাড়তে চায় না, একটা এমসিকিউ দাগাবেইও। তো শেষের এমসিকিউটাও দাগাচ্ছে, তো টিচার হচ্ছে তেরালোক টান দিছে, একদম ছিঁড়ে গেছে। তো তবুও সমস্যা হয় নাই, ও প্যানিকড হয়ে গেছিলো আর কি, ওর পরীক্ষা ওইটা খারাপ হয়েছে। তবে যে এমসিকিউ যে ছিঁড়ছে ওইটা হচ্ছে মার্ক পাইয়া গেছে। ওইখানে হচ্ছে আপনারা নার্ভাস হবেন না। কোনো সময় যদি ছিঁড়েও যায়, ছিঁড়া যদিও উচিত না, কোনো সময় যদি আনফর্চুনেটলি ছিঁড়েও যায়, তবুও কোনো সমস্যা হয় না আর কি। যাই হোক, খাতা সেলাই নিয়ে ধমক, এটা প্রচুর মানুষ খায় আসলে। খাতা সেলাই 15 মিনিট আগে হচ্ছে সুতা দেওয়া যায়, ওইখানে হচ্ছে ইয়া করা থাকে, তো অনেকে হচ্ছে বাঁধে না। শেষের দিকে যখন খাতা নিতে আসে দেখে যায় বাঁধা নেই, ওরা হচ্ছে র্যান্ডমলি লিখছে। তো ওইটা হচ্ছে বেঁধে রাখবেন আপনারা, আর খেয়াল রাখবেন যাতে 5 মিনিট আগেই হচ্ছে এটা বাঁধা থাকে আর কি। তারপর দেখা দেখি নিয়ে ধমক, হ্যাঁ এটার নিয়ে আপনারা কনসার্ন থাকবেন। ধরেন টিচার এসে বললো যে তুই দেখা দেখি করতেছিস কেন, তো আপনি তর্ক করবেন না যে হ্যাঁ আমি দেখা দেখি করি না, আপনি বললেন কেন। তো এটা বললে হচ্ছে বেয়াদবি হয়ে যায়, আর টিচার আপনার দিকে সবসময় থাকবে, আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। এই নার্ভাসনেসের কারণে আপনি পরীক্ষা দিতে পারবেন না, বুঝছেন। তো এই ক্ষেত্রে কী বলবেন, সরি স্যার, একটু কি যথেষ্ট, যে স্বীকার করারও দরকার নেই, অস্বীকার করারও দরকার নেই। তো যদি নাও করে থাকেন তবু সরি স্যার বলবেন। তো সরি বললে আসলে খুব একটা সমস্যা হয় না। আর একদিন কী হয়েছে, বাথরুমের হচ্ছে বেসিং টেসিংটা ভাঙিয়ে ফেলছিল আমাদের হলের। তো ওইটা নিয়ে হচ্ছে লেকচার শোনাইতেছিল প্রত্যেকটা হলে, আমাদের হলেও আসছে, প্রায় 10 মিনিটের মতো লেকচার শোনাইছে। তো ওইটার দিকে হচ্ছে মনোযোগ দেওয়া যাবে না, যে কোনো কি ঘটনাই ঘটতে পারে। তো অনেকেই হচ্ছে অসুস্থ হয়ে বেঞ্চে পড়ে যায়, অনেকে হচ্ছে অসুস্থ হয়ে করে যায়। আপনার পরীক্ষা আপনি দেবেন, কে কী অসুস্থ হলো না কী হলো ওইটা হচ্ছে টিচাররা দেখবে বা হল ম্যানেজমেন্ট দেখবে। আর ক্যালকুলেটর নিয়ে একটু বলি। ক্যালকুলেটর নিয়ে অনেক নার্ভাস ছিলাম, অনেক প্রশ্ন করছিলাম সবার কাছে, তো কেউই হচ্ছে সঠিক উত্তর দিতে পারে নাই। তো আমি নিজে কী করেছিলাম, এটা অনেক আগে কিনেছিলাম ক্লাস 9-এর দিকে। তো এটা অনেক ভালো একটা ক্যালকুলেটর, 991 ES প্লাস, FX 991 EX প্লাস, আর এটা হচ্ছে FX 100 MS। তো এটার কথা সবাই সাজেস্ট করে একদম এক বাক্যে, কিন্তু এটার কথা অনেকেই হচ্ছে কনফিউজড থাকে আর কি। তো টিচাররার ক্ষেত্রে যারা গার্ড দিবে তারা অনেকেই হচ্ছে ভালো থাকে, অনেকেই হচ্ছে খারাপ থাকে। তো আমাদের ক্ষেত্রে ভালো ছিল, আমাদের ক্ষেত্রে এটা কিচ্ছু বলা নাই। কিন্তু অনেকেই হচ্ছে জানে না বিষয়টা, এটা সম্পর্কে কোনো সরাসরি নির্দেশনা দেওয়া নাই বোর্ড থেকে। তবু হচ্ছে অনেকে পণ্ডিতি করে, না করে, নিষেধ করে, আপনাকে ধমক দিবে বা আপনার ক্যালকুলেটারটা নিয়ে যাবে। তো আপনারা কী করবেন, দুইটাই কিনবেন। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কিন্তু এটা খুঁজে পাবেন না, তো এখন থেকে হচ্ছে কেনা শুরু করেন। এটার দাম 300 টাকা, অনেক সময় 150 টাকাও খুঁজে পাওয়া যায়। তো পুরান টুরান যাই পান বা কারো কাছ থেকে কালেক্ট করে অ্যাটলিস্ট খালি পরীক্ষাটার জন্য নিয়ে যান, যাতে এটা নিয়ে গেলেও আপনি এটার মধ্যে হচ্ছে ম্যাথটা সলভ করতে পারেন। তো দুইটাই নিয়ে যাবেন আর কি, সমস্যা নেই এটাতে, আমাদের কিছু সমস্যা করে নেই। আমরা দুইটাই নিয়ে গেছিলাম, এটাই ইউজ করেছি, আমি এটা রেখে দিয়েছিলাম, প্রত্যেকটা পরীক্ষাতেই এমন করেছি। তো
ঘড়ি স্মার্ট ওয়াচ ইউজ করা যায় না, আমি ডিজিটাল ঘড়ি নিয়েছিলাম। আর যা যা নিয়েছি একটু সিরিয়ালি বলি। ডিজিটাল ঘড়ি নিয়েছিলাম, স্কেল, কাটা কম্পাস, একটা ছোট একটা বক্স থাকে কাটা কম্পাসের, ওইটা নিয়েছিলাম। একটা চাঁদা নিয়েছিলাম, ছোট একটা স্কেল নিয়েছিলাম, পেন্সিল নিয়েছিলাম, শার্পনার নিয়েছিলাম, একটা ইরেজার নিয়েছিলাম। এটা হার্ডবোর্ড নেওয়া যায় না, তো আমিও নেই নাই। তবে অনেকেই হচ্ছে অ্যালাউ করে হার্ডবোর্ড। তো হার্ডবোর্ড আসলে লাগে না ভাই, আপনারা তো ছোটো বাচ্চা না, তো হার্ডবোর্ড লাগে না। আর কাগজ তো অবশ্যই নেওয়া যায় না, অনেকেই হচ্ছে হার্ডবোর্ডটা তো নেই, সাথে হচ্ছে এটার মধ্যে পত্রিকা লাগায়, তারপর হচ্ছে বাসা থেকে খাতা নিয়ে যায়, অনেকে রাফের জন্য বাসার থেকে খাতা নিয়ে যায়। এরা প্রচুর ধমক খায়, আর এই ধমকের কারণে নার্ভাস হয়ে পরীক্ষাটাও খারাপ করে। তো স্টেপলার নেওয়া যাবে না, কারণ সেলাইয়ের জন্য আপনাকে সুতা দিচ্ছেই, তো ওইটা পরে বলছি। আচ্ছা, আপনাদের জন্য এখন পরামর্শ। তো আপনাদের আর আমাদের অবস্থা এখন প্রায় সেম। আপনাদেরও টেস্ট শেষ, আমাদেরও টেস্ট শেষ। তো আপনাদেরও হচ্ছে সামনে এসএসসি 2025, আমাদের এইচএসসি 2025, তো মোটামুটি সেম অবস্থা। তো এখন হচ্ছে অধ্যায় যেমনই শেষ হয়েছে, সিলেবাস যতটুকুই শেষ হয়েছে, এখন হচ্ছে গোছানোর পালা, যাতে পরীক্ষায় হচ্ছে পারফর্ম করা যায়। এখন হচ্ছে সিলেবাস শেষ নিয়ে টেনশন একদমই করা যাবে না। অধ্যায় বাছাই করতে হবে, টপিক বাছাই করতে হবে, যে আমি পরীক্ষার হলে এই অধ্যায়টা দিব, এই টপিকটা দিব, ওই অধ্যায়গুলো আমি একদম ভালোভাবে পড়বো, এই অধ্যায়গুলো মোটামুটি পড়বো, এই অধ্যায়গুলো এমসিকিউর জন্য পড়বো, এইগুলো সিকিউর জন্য পড়বো। এগুলো এখনই বাছাইয়ের সময়। তো সিলেবাস যেমনই শেষ হোক, এগুলো বাছাই করবেন। তো এগুলা কোথায় থেকে বাছাই করবেন? হয় ভালো কোনো টিচার হচ্ছে আপনাকে সাজেস্ট করবে, অনলাইনে হয়তো পাওয়া যায় কিনা আমি শিওর না, কতটুকু রিলায়েবল এটাও জানি না। তো আপনার এলাকার কোনো অফলাইনের টিচার বা স্কুল টিচারের কাছে যদি জিজ্ঞেস করলে পাওয়া যায়, তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন। অথবা আপনার স্কুল বা কলেজ বলছি, আপনার স্কুলের হচ্ছে ভালো কোনো স্টুডেন্ট থাকলে ওর কাছ থেকে এইগুলো কালেক্ট করতে পারেন। হয়তো দিলেও দিতে পারে, আমি জানি না। ভালো স্টুডেন্টরা বেশিরভাগই হচ্ছে একটু হিংসুটে থাকে জানি। তো হয়তো দিতে পারে, আমাদের বন্ধুরা হচ্ছে এরকম না আর কি। তো একটা চ্যাপ্টার একটা পেজে আনার চেষ্টা করতে হবে, যেটা এখন আমি করি, শর্ট নোট যাকে বলে। একটা চ্যাপ্টার একটা পেজে অথবা 2-3টা পেজের মধ্যে আনার চেষ্টা করতে হবে, যাতে পরীক্ষার আগের দিন রাতে লোড না পড়ে যে আমার কাছে 10টা খাতা বা 20টা খাতা, এগুলো কেমনে পড়বো, এতগুলো নোট পড়া ইম্পসিবল। তো এটা মাথায় রাখবেন। আর মাথায় কেমনে নিয়ে যাবেন, এটা হচ্ছে এখন থেকেই গোছাতে হবে, যে আমার নেমনিক দিয়ে মনে থাকে, না আমার কবিতা দিয়ে মনে থাকে, না আমার বড় বোর্ডের মধ্যে লিখে মনে থাকে, বড় খাতার মধ্যে লিখে মনে থাকে। যেমনে মন চায় আপনি এমনি মনে রাখেন, তবে আপনি মাথায় করে নিয়ে যেতে হবে এখনই। তো এগুলো এখন থেকেই হচ্ছে তৈরি করবেন। মাইন্ড ম্যাপিং ইউজ করতে পারেন, অ্যাক্টিভ রিকল ইউজ করতে পারেন, যত স্টাডি টেকনিক আছে আমার চ্যানেলে দেখেন, আমি আস্তে আস্তে সবগুলো কভার করার চেষ্টা করছি। তো ওইগুলা দেখেন আর কি। উদ্ভাসা বা অন্য যে কোনো কোচিং সেন্টার আপনার এলাকার যেটাই আছে, ওইটাতে আপনার ভর্তি হতে পারেন, মডেল টেস্ট দিতে পারেন। এতে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, পড়াশোনা যেমনই হোক বা না হোক, আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে পরীক্ষাগুলো দিলে। আর 2টা ক্যালকুলেটার আমি বললাম, আমি 2টা ক্যালকুলেটার নিতে পারবেন। কপিটা নিয়ে যাবেন, 300 টাকা লাগবে, ওইটা নিয়ে যান। তো টিচারদের সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না, আমি বললামই আগেই। তো একবার যদি আপনি চোখে পড়ে যান, উনি হচ্ছে যদি হলে নাও পড়ে, আপনাকে একবার হলেও দেখা যাবে অন্য হল থেকে এসে। তো ওইটা দেখলেই হচ্ছে আপনি নার্ভাস হয়ে যাবেন, তো এটা আসলে ঠিক না। এখন হচ্ছে খাতা বাজ করা, ওইটা হচ্ছে আমি একটু ফোনটা ফ্লিপ করে হচ্ছে আপনাকে দেখাতে হবে, দাঁড়ান। সো এটা হচ্ছে খাতার ফ্রন্ট পেজটা, মানে এইচএসসি পরীক্ষার খাতার ফ্রন্ট পেজ এটা। তো এটা হচ্ছে আমি অনলাইন থেকে কালেক্ট করেছি, এটা ইনশাআল্লাহ পিডিএফটা দিয়ে দেবো, আর এটার পিডিএফটাও দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমি আমার, আচ্ছা যাই হোক, কালেক্ট করেছি আর কি যেমনি হোক। আচ্ছা, এটা হচ্ছে খাতার ফ্রন্ট পেজটা, একদম ঠিক এইচএসির যে ফ্রন্ট পেজটা, এটা আমি কালেক্ট করেছি অনলাইন থেকে। তো এটা পিডিএফটা ইনশাল্লাহ দিয়ে দেবো, আর এটাও কালেক্ট করেছিলাম, তো এটাও পিডিএফটা ইনশাল্লাহ দিয়ে দেবো। তবে এটা এইচএসির না, এটা হচ্ছে কোনো একটা স্কুল কলেজের, যাই হোক। তো এই যে দেখতে পাচ্ছেন খাতাটা, তো খাতাটা হচ্ছে এরকম থাকে, এরকম সেলাই করা থাকে, কোনো স্টেপলার লাগানো থাকে না। স্টেপলার না লাগানোর একটা কারণও মেবি আছে, যে স্টেপলার লাগালে তো হচ্ছে আপনার মরিচা পড়ে যায়, দেন হচ্ছে খাতাটার মধ্যে রং পরে নষ্ট হয়ে যেতে পারে খাতা। আর তাছাড়া স্টেপলারটা খুলে গেলে হচ্ছে খাতাটা পরেও যেতে পারে, এই কারণে আসলে স্টেপলার লাগে না, ওরা সেলাই ইউজ করে, এরকম সেলাই। তো সেলাইটা এখানে থাকে, আর খাতার এই যে কাভারটা,
এই যে দেখতে পাচ্ছেন কাভারটা এই বরাবর হচ্ছে ফোটা 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 থাকে, অনেকটা ওই যে ইয়ার মতো আপনার কারেন্টের বিলের নিচে যে ফোটা ফোটা থাকে না, যেটা ছিঁড়া যায়, তো ওই রকম থাকে আর কি। তো যাতে এটা ছিঁড়ে আপনার খাতাটা, যে কার খাতা এটা, এটা যাতে না বুঝে কেউ, এই কারণে হচ্ছে এটা ছিঁড়ে নিয়ে তারপর হচ্ছে যে পরীক্ষক আছে বা যে খাতাটা দেখবে, সে যাতে না বুঝে কোথা থেকে খাতাটা আসলো। বুঝতেই পারছেন আমি যেটা বোঝাতে যাচ্ছি। তো আপনারা ভাঁজ করার সময় যদি ওই বরাবর ভাঁজ করেন, এই যে ফোঁটা ফোঁটা বরাবর, তাহলে তখনই আপনার হাতেই ছিঁড়ে যাবে। তো এক্ষেত্রে আপনার খাতাটা কেউ খুঁজেই পাবে না, আপনাকে মার্ক দিবে কি, তো এখানে 0 মার্ক আসতে পারে। তো এটা সাবধানে হচ্ছে খাতাটা এখানে ভাঁজ করবেন, এই যে এইভাবে। এগুলো হয়তো ফার্স্টারও বলে দিবে, কিন্তু আমি যেহেতু আর সময় পাবো না বলার, এই কারণে একটা ভিডিওর মধ্যেই যতই বড় হোক একসাথে বলে দিচ্ছি আর কি। এই যে এরকম ভাঁজ করবেন, ভাঁজ করে সাবধানে হচ্ছে খাতাটা এমনি উল্টাবেন, আগেই হচ্ছে এইভাবে উল্টিয়ে রাখবেন আর কি। তো এই হচ্ছে কথা। আর এখানে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন এই যে রোল নাম্বার এখানে প্রথমে লিখবেন রোল নাম্বারটা। ধরেন আপনার রোল হচ্ছে 2, 3, পরে এখানে এখানে 2 ফিল আপ করবেন, 3 ফিল আপ করবেন এখানে। তো এভাবে একটা একটা করে ফিল আপ করে সবটা লিখবেন, তারপর উপরে আবার লিখে আবার এখানে নিচে ফিল আপ করবেন। তো প্রথমেই হচ্ছে কী করবেন, রোলটা লিখবেন, লিখে ফোঁটা দিয়ে রাখবেন, এখানে ফোঁটা, এখানে ফোঁটা, এখানে ফোঁটা, ফোঁটা দিয়ে একবার মিলাবেন রোলটা, দেন হচ্ছে ফিল আপ করবেন। আগেই ফিল আপ করা শুরু করেন না, তাহলে অনেক সময় হচ্ছে ভেজাল লাগতে পারে আর কি। ভুল হলে খাতা কিন্তু চেঞ্জ করে না, তো মনে রাখেন। আর আরেকটা বিষয়, খাতাটার উপরে একটা সিরিয়াল নাম্বার থাকে, ওই সিরিয়াল নাম্বারটা হচ্ছে আপনি সাবধানে আপনার ওই যে একটা খাতা দিবে ওইখানে হচ্ছে সিরিয়াল নাম্বারটা তুলবেন সাবধানে, সাইন করার যে খাতাটা ওইটার মধ্যে। আরেকটা বিষয় মনে রাখবেন, এই যে কোড নাম্বার, সিরিয়াল নাম্বার কিন্তু এই যে এইটাতেও দেয়। তো আপনার সময় নষ্ট হচ্ছে বলে আপনি ফিল আপ করবেন না, দেন কিন্তু আপনার এই খাতাটাই পাবে না কেউ, তো মার্কও নাই পেতে পারেন। তো এটা সাবধানে থাকবেন। তো এখানে আমি দেখাই বিষয় কোড, এটা অবশ্যই ফিল আপ করবেন। তারপর এই যে অতিরিক্ত খাতা, এটা অনেকেই ফিল আপ করে না, তো এটা একদম সাবধানে ফিল আপ করবেন, না হলে অতিরিক্ত যে খাতাগুলাই নেবেন ওইগুলো কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই বক্সটা বাদে আর কিছুই আপনি ফিল আপ করবেন না। এখানে 2000 যতই লিখবেন, তারপর হচ্ছে এইচএসসি এইচএসসি এটা ফিল আপ করবেন। আর এদিকে কক্ষ পরীক্ষকের স্বাক্ষর অবশ্যই বুঝতে পারছেন, আপনার এখানে টাচ করতে পারবেন না। আর নিচের যে এটা আছে এটার মধ্যেও আপনি ফিল আপ করতে পারবেন না কিছু, ঠিক আছে। এটাও সেম, রোল, রেজিস্ট্রেশন, বিষয় কোড, এই সেই অমুক তমুক, ঠিক আছে। আর এখানে সিরিয়াল নাম্বারটা থাকবে, সিরিয়াল নাম্বারটা আপনার ওই যে খাতাটা দিবে ওইটার মধ্যে হচ্ছে আপনি ফিল আপ করবেন আর কি। আর এখানে সবচেয়ে বেশি ঝামেলা যেটা করে, এখানে সেট কোড। ধরেন আপনি ক সেট পেয়েছেন প্রশ্ন, আপনি গ সেট ফিল আপ করেছেন, তো আপনার ফুল খাতাটাই কিন্তু বাতিল, মানে আপনি 1 নাম্বারও পাবেন না, 0 পাবেন। ওকে, তো এটা হচ্ছে সাবধানে রাখবেন, সাবধানে লিখবেন আর কি। আপনার যে কোড ওইটাই লিখবেন, দেখে দেখে লিখতে গিয়ে আপনার বন্ধুর সেট আপনার নিজের সেটের মধ্যে লিখিয়ে ফেলেন না আর কি। তো এটাই বলার ছিল। তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে এসে পড়েছি। এই পর্যায়ে হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে একটু কথা বলবো। তো প্র্যাকটিক্যালটা ছিল আমাদের সবাইকে একসাথে ডেকেছিল রোল অনুযায়ী, দেন একটা রুমে বসিয়েছিল র্যান্ডমলি। তারপর হচ্ছে খাতা দেয়, আমরা একসাথে যারা বসেছিলাম তারা হচ্ছে খাতার মধ্যে একটা প্রশ্ন দেয়, 5টার মতো প্র্যাকটিক্যাল থাকে, 5টার মধ্যে 1টার মতো প্র্যাকটিক্যাল হচ্ছে লিখতে হয়। তো ওইটা হচ্ছে দেখে দেখে লেখা যায়, একজনেরটা আরেকজনে, মানে খাতা দিবেন আপনাকে, একজন যদি পারে ওরটা দেখে দেখে সবাই হচ্ছে লিখতে পারে আর কি। তো এরকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই লিখতে পারবেন, আর যদি কেউ না থাকে তো আপনার মুখস্থ করতে হবে আর কি। তো মুখস্থ করাটা বেটার, এটা আপনার এমনি মুখস্থ থাকবে, দেখবেন যখন চ্যাপ্টারগুলো সবগুলো ভালোভাবে পড়বেন ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল আর আপনার তেমন বেশি সমস্যা হবে না আর কি। আর ভাইবা, দেন হচ্ছে ভাইবা নেই, ভাইবাতে হচ্ছে একজন একজন করে আপনাকে ডাকাবে সবার সামনে, তারপর হচ্ছে আপনাকে বসাবে, তারপর কিছু বেসিক প্রশ্ন করবে। যেমন আমাকে প্রশ্ন করেছিল ক্রোমোজোম কী, তারপর এটা সম্পর্কে ক্রোমোজোম সম্পর্কে আমাকে প্রশ্ন করেছিল। একজনকে জিজ্ঞেস করেছিল সকালে কী দেখে এসেছে, তারপর বলেছিল যে ডিম নাকি, তারপর প্রোটিনের কথা প্রশ্ন করেছিল এটা নিয়ে। তো যাই হোক,
এই ছিল হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয়। অনেকেই হচ্ছে জিজ্ঞেস করে বাবা মার নাম কি, বাবা মা কী করেন, বা এই টাইপ, বা সকালে কী খেয়ে এসেছে, এই জাতীয় প্রশ্নগুলো করে আর কি। ইজি পিজি, এটা নিয়ে টেনশনের কিছু নয় প্র্যাকটিক্যাল নিয়ে। তো প্র্যাকটিক্যালগুলো মন দিয়ে করলে দেন হচ্ছে সাইন করিয়ে স্যারদের কাছে দিলে খাতাগুলো রেখে দেয় আর কি। একদিন করে পরীক্ষা হয় ডেইলি, বা যে মানে রুটিনই দেওয়া থাকবে প্র্যাকটিক্যালে। তো এটা ছিল হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয়। দেন আরেকটা বিষয় হচ্ছে রুটিন নিয়ে, যেটা আমি তখনকার সময় হচ্ছে ফলো করতাম। যদি আমি স্পেসিফিক্যালি বলি, আমি 2:30টার দিকে ওঠার চেষ্টা করতাম, দেন 3টা থেকে হচ্ছে সেশন শুরু করতাম, যেটা এখন আমি ফলো করছি। যে মাঝখানে হচ্ছে আমি ডিস্ট্রাক্টেড হয়ে গিয়েছিলাম রুটিন থেকে, তো আলহামদুলিল্লাহ এখন আবার ব্যাক করতে পারছি। তো 2:30 থেকে 3টা অবধি সব কিছু প্রিপারেট হয়ে, দেন 3টা থেকে হচ্ছে 4টা, 3টা থেকে একদম ফজর পর্যন্ত কন্টিনিউ করতাম। ফজরের পরে হচ্ছে আবার ফজরের নামাজ পড়ে আবার কন্টিনিউ করতাম, যেটা কন্টিনিউ করতাম হচ্ছে 9টা অবধি। 9টা অবধি কন্টিনিউ করে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার কন্টিনিউ করতাম হচ্ছে 12টা অবধি। 12টা বলছি, 1টা অবধি একদম। তারপর হচ্ছে জোহরের নামাজের ব্রেক নিতাম। জোহরের নামাজের ব্রেকের পর 2টার দিকে ব্রেক করতাম। 2টা থেকে হচ্ছে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত। এর মাঝে অবশ্যই নামাজের ব্রেকগুলো আছে, খাওয়ার ব্রেক আছে, তারপর যদি প্রাইভেট থাকে প্রাইভেটের ব্রেক আছে। তো তারপর হচ্ছে সন্ধ্যা 6টা থেকে শুরু করতাম, যেটা কন্টিনিউ করতাম হচ্ছে রাত 10টা অবধি। একদম 10টা অবধি কন্টিনিউ করে এর মধ্যে খাওয়ার ব্রেক অবশ্যই আছে। 10টা বা 11টা বাজতো বড়জোর। তো 11টার দিকে পরে ঘুমিয়ে যেতাম আবার। এভাবেই সাইকেলটা কন্টিনিউ করতাম আর কি। তো এটা এখনও আমি ফলো করি। যেটা এই রুটিনটা একদম স্পেসিফিক্যালি আপনারা দেখতে পাবেন আমার নেক্সট ভিডিওতে, যেটা আমি আমার নিজের ব্যাচ বা নিজের প্ল্যানটা নিয়ে শেয়ার করব আমার নিজের ব্যাচকে, তো HSC 25কে। তো এটাই ছিল আমার আপাতত। আরেকটা বিষয়, যে জীবনের সবচেয়ে বড় ভুল কী ছিল এসএসসি লাইফে? এসএসসি লাইফের পরে, মানে এসএসসি দেওয়ার পরে, রেজাল্টের পরে, যে রেজাল্টের ঠিক আগ মুহূর্তে যে একটা বন্ধ থাকে 2-3 মাসের মতো, তো ওই বন্ধটা হচ্ছে ভালোভাবে কাজে লাগাইনি আমি। হচ্ছে কী করেছি আসলে স্পেসিফিক্যালি বলতেও পারবো না, যে আমি এইখানে গিয়েছি, ওইখানে গিয়েছি, এটা করেছি, এটা শিখেছি, ওইটা শিখেছি, এই টাইপের কিছুই করি নাই। এমনকি আমার ইউটিউব চ্যানেলও খোলা হয় নাই। ওই সময় যদি ইউটিউব চ্যানেলটাও খুলতাম, তবুও হচ্ছে একটা ভালো কোনো স্কিল শিখতে পারতাম। বাট কিছুই করা হয় নাই, স্পেসিফিক্যালি বলা যায় না। আর কোনো স্কিলও শিখি নাই, ইংলিশ বা অন্য কিছুই না। তো এই টাইমটা আপনারা যেটা করতে পারেন, কলেজের হচ্ছে ভর্তির প্রিপারেশানটা নিতে পারেন, আপনার হোক বা না হোক। আমার ক্ষেত্রে কী হয়েছিল, যে নেত্রকোনা ছাড়বো না, এটা আমি শিওর ছিলাম, কারণ হচ্ছে কলেজের ভর্তির প্রিপারেশান নিয়ে নেই। একটা বড় ভুল ছিল সত্যি কথা। যদি অ্যাটলিস্ট প্রিপারেশানটা নিতাম, যে না আমি পরীক্ষায় বসবো, পরীক্ষাটা দিব অন্তত, তাহলে যা হতো আমার পড়ার ফ্লোটা হচ্ছে হারাতো না, যেটা আমার টেস্টের পর থেকে শুরু হয়েছিল। এসএসসিতেও হচ্ছে ভালোভাবে কন্টিনিউ করতে পেরেছিলাম। দেন এসএসসির পরে হচ্ছে যে ডাউনফল যে হয়, এটা আর উঠতেই চায় না। তো এখন দেখি, এই যে এখন শুধু প্ল্যান বানাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। তো দেখি আল্লাহ ভরসা কখন ঠিক হয়। তো এখন তো টেস্ট দিয়ে ফেললাম, বললামই একটা প্ল্যান বানাবো, যে প্ল্যানটা আই হোপ সাকসেসফুল হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যে আমার টেস্ট শেষ, এখন হচ্ছে এইচএসসির জন্য ভালোভাবে পড়তে হবে, দেন হচ্ছে আবার এডমিশন সিজন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা যারা স্টাডি বাডি খোঁজেন, একসাথে পড়তে চান অনেকে মিলে, তো আমি একটা অ্যাপ সাজেস্ট করতে পারি, ওয়াইপিটি অ্যাপ। এই অ্যাপটা সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশানটা চেক করবেন, ওইখানে হচ্ছে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, যারা হচ্ছে এটা নিয়ে আলাপ করেছে। তবে আমি শুধু এটুকুই বলবো, যারা হচ্ছে ফোন নিয়ে ডিস্ট্র্যাক্টেড আর পড়াশোনা আসলে হচ্ছে না, তারা হচ্ছে এই অ্যাপটা ইউজ করতে পারেন। আর আমার একটা গ্রুপ আছে, স্টাডি উইথ শামস টেলিগ্রাম গ্রুপ। আবার হচ্ছে ওয়াইপিটি অ্যাপেও একটা গ্রুপ আছে, যেখানে মেম্বার হচ্ছে 50 জন ওয়াইপিটি অ্যাপে। ওইটা হচ্ছে ফিল আপ হয়ে গেলে এই গ্রুপে আর মানুষ নেওয়া যাবে না। তো আপনারা 8 জনের মতো অ্যাড হতে পারেন। আর এর চেয়ে বেশি মানুষ যদি অ্যাড হতে চান, আমি নতুন আরেকটা গ্রুপ খুলবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই।